আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আমাদের সেন্টারে আমরা যে ফাংশনাল মেডিসিন ট্রিটমেন্ট করি, তো এই ফাংশনাল মেডিসিন ট্রিটমেন্ট করতে যেয়ে আমরা বিভিন্ন টেস্ট আপনাদের করি। তো আমাদের টেস্টগুলোর প্রত্যেকটারই টার্গেট থাকে যে আসলে যেই ক্রনিক রোগে আপনারা আক্রান্ত আছেন সেগুলোর মূল কারণগুলো ফাইন্ড আউট করা। তো সেরকমই আজকে একটি টেস্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি এবং আমরা কোন ধরনের রোগীদের এটা করছি সেই বিষয়ে আপনাকে আপনাদের ইনফর্ম করব। এবং আমাদের যিনি এক্সপার্ট আছেন, যিনি কালার ডপলার স্পেশালিস্ট, উনি আপনাদেরকে ইন ডিটেইলস বলবেন যে কিভাবে টেস্টটি করা হয়, এটার ইন্টারপ্রিটেশন এবং এটার আসলে মানে টোটাল মানে মেডিকেল ব্যাখ্যাগুলো উনি দিবেন। তো আমি জাস্ট ইন এন আর্টসেল এটা শর্ট বলছি যে আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত আছি অথবা যারা দীর্ঘদিন প্রেশারে আক্রান্ত আছি, হাইপারটেনশন আছি, অথবা যাদের রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলোর অনেক বেশি মাত্রায় আছে, হ্যাঁ, তো তারা কিন্তু আসলে অনেক ঝুঁকির মধ্যে আছে। তাদেরকে আমরা ইন শর্ট বলে মানে ইনে সিঙ্গেল ওয়ার্ডে যদি বলতে পারি, তারা মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত। তো মেটাবলিক সিনড্রোমে যদি আক্রান্ত থাকে তাহলে যেটা হবে তাহলে হচ্ছে তার পুরো শরীরের সিস্টেমিক ইনফ্লামেশন গুলো থাকে এবং তারা কিন্তু খুব মারাত্মক প্রবণ, মানে দে আর ভেরি প্রন টু বিকাম এ স্ট্রোক পেশেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা হার্ট অ্যাটাকের রোগী হতে পারে, তারা ব্রেন স্ট্রোকের রোগী হতে পারে, তারা অন্যান্য ঝুঁকিতে তারা যে কোনো পড়তে পারে, যেটা তাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যাবে। তো সেইটা যেন আগে থেকে আমরা বুঝতে পারি। যদি আমরা এমন কোনো টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে আমার হার্টের ব্লক কেমন হয়েছে বা আমার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কেমন, তাহলে কিন্তু আমরা সতর্ক হতে পারি। তো আজকের এই টেস্টটা আমরা দেখবো যে ফাংশনাল মেডিসিনে আমরা যে ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স স্টাডি করছি। এটা হচ্ছে আমাদের দুই পাশে দুটো ক্যারোটিড আর্টারি আছে। তো এটা এই আর্টারিটা আমরা ডুপ্লেক্স স্টাডি করে আমরা দেখবো যে আর্টারির মানে ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল কিছু চেঞ্জেস দেখবো, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ওভারঅল কতটুকু ঝুঁকি আছে আমার এই এই রোগগুলো হওয়ার, স্ট্রোক, হ্যাঁ, তারপর হচ্ছে আমার হার্ট অ্যাটাকের ঝুঁকি কেমন আছে। তো আমরা প্রথমে যেটা দেখবো এই ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স স্টাডিতে, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে আমার ব্লাড ভেসেলের ভিতরে লেয়ারটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তো এন্ডোথেলিয়াম খুবই ইম্পর্টেন্ট। এন্ডোথেলিয়াম যখন ডিসফাংশন করে, এন্ডোথেলিয়ামের একটা অন্যতম কাজ হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করা। তো নাইট্রিক অক্সাইড যখন তৈরি হবে তখন কিন্তু আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে, আমার ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়, অন্যান্য অনেকগুলো ফাংশন করে। তো বিভিন্ন রোগের কারণে আমাদের এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। আমরা টেস্টের মাধ্যমে দেখবো যে আপনার এন্ডোথেলিয়াল ডিসফাংশন আছে কিনা, সেটা আমরা দেখে দিব। এবং এইটার সাধারণত কমন কিছু কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ক্রনিক ইনফ্লামেশন, তারপরে শরীরে যদি অক্সিডেটিভ স্ট্রেস কন্টিনিউয়াস তৈরি হতে থাকে, ফ্রি রেডিক্যাল ড্যামেজ তৈরি হতে থাকে তাহলে হয়। তারপর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন যদি কমে যায় এবং আমাদের ঘুমের মধ্যে যদি আমরা ঘুম ভালো না হয়, ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায় বা শ্বাস অক্সিজেনেশন কমে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয়, এই জাতীয় সমস্যাতে এন্ডোথেলিয়াল ডিসফাংশন গুলো হয়। তো সেটা এই টেস্টের মাধ্যমে দেখা যাবে, খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট। তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্লাগ। প্লাগ মানে আমরা যে বুঝি যে আমাদের রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া, ঠিক আছে। তো ব্লকটা আমাদের হার্টে যখন হয়, এটা করোনারি আর্টারি ব্লক হয়ে গেলে তো আমরা অনেকে রিং পরাই, অনেকে মানে স্টেন্টিং করি, বা অনেকে বেশি হয়ে গেলে বাইপাস করা, অপারেশন করা লাগে। তো এইটার কিন্তু প্রক্রিয়াটা অনেক আগেই তৈরি হয়। তো এই ক্যারোটিড আর্টারি দিয়ে কিন্তু সেই প্রক্রিয়াটা আপনার হার্টের স্বাস্থ্যটাকে কিন্তু অনেক অবজারভেশন স্টাডিতে দেখা গেছে যে আপনার এই জায়গাটা দিয়ে, এই ক্যারোটিড আর্টারিতে যদি আপনার প্রবলেম বা প্লাগ থাকে, আপনি ধরে নিতে পারেন যে আপনার করোনারি আর্টারিতে প্লাগ হওয়ার ঝুঁকি অনেক বেশি অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় হলে আপনি সতর্ক হতে পারছেন, কারণ আপনি সতর্ক যত হতে পারবেন, আপনি বিপদ হওয়ার আগে যখন নিজেকে আগে থেকে ডিটারমাইন মানে আগে থেকে যখন আপনাকে প্রবলেম আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি সতর্ক হতে পারবেন, লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন, সময় পাবেন। মেইন কথা হচ্ছে আপনার হাতে সময় থাকবে আপনাকে চেঞ্জ করার এবং ফিরে আসার। তো এই প্লাগ হচ্ছে সিস্টেমিক ডিজিজের একটা মার্কার। তো এইটাও এই ডিপ্লেক্স স্টাডিতে দেখা যায়, যেটা এখানে দেখা যাবে যে কার্ডিওমেটাবলিক রিস্ক আপনার এরকম আছে। হ্যাঁ, তার মানে তারপর হচ্ছে আপনার লাইফস্টাইল ইন্টারভেনশন দরকার কিনা, বা কি অবস্থায় আমরা করতেছি, বা ফিউচারে মানে এটা কতটুকু কমছে এটা দেখবেন। ইনফ্লামেশন কন্ট্রোল কেমন মানে ভালো মতো হচ্ছে কিনা, তারপর নিউট্রিশনাল থেরাপির আমরা যেটা দেই সেটার প্রোগ্রেসটা কেমন হচ্ছে, এগুলো দেখা যায়। এরপরে হচ্ছে সফট প্লাগ। সফট প্লাগ হচ্ছে খুব বিপজ্জনক প্লাগ। সফট প্লাগ হচ্ছে যখন এই ক্যারোটিড আর্টারি তো এখানে এসে ভাগ হয়ে যাবে, যেটা ডিটেলস একটু পরে বলা হবে। তো এই জায়গাটায় যদি আমার প্লাগটা যদি সফট থাকে, সফট মানে হচ্ছে এটা যে কোনো সময় ছুটে যেতে পারে। তো ছুটে গেলে যেটা হবে, এটা হচ্ছে সোজা আমার উপরে যে ব্রেনে যে এটা যে কোনো সরু রক্তনালী বন্ধ করে দিয়ে, আমার ব্লক করে দিয়ে আমাদের স্ট্রোক করে ফেলবে। হ্যাঁ, তো স্ট্রোক করে দিলে কিন্তু আমরা জানি যে প্যারালাইসিস হয়ে যাব। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে যে কোথায় স্ট্রোকটা মানে কোথায় ব্লকটা করতেছে। ব্রেনের এক একটা অংশে এক একটা ফাংশন, যেখানে ব্লক হয়ে যাবে সেই ফাংশনটা কিন্তু আমরা লস করব। তো এটা কিন্তু আমরা বুঝতে পারবো এখানে ক্যারোটিড আর্টারিতে সফট প্লাগ আছে কিনা, ঠিক আছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আমরা দেখবো যে সেটা হচ্ছে ইন্টিমা মিডিয়া থিকনেস। আমরা আর্টারিয়াল ওয়ালে 3টা লেয়ার আছে, তো মাঝখানে লেয়ারটা হচ্ছে ইন্টিমা মিডিয়া বলে।
তো সেইটা যদি দীর্ঘদিনের অ্যাথেরোস্ক্লেরোসিস বা এই জাতীয় সমস্যাগুলো থাকে তো সেটা কিন্তু ইন্টিমা মিডিয়া থিকনেসটা বাড়ে। মানে মেন কথা হচ্ছে ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওবেসিটি বা মেটাবলিক সিনড্রোম, বা যারা স্মোকার আছে বা যারা লাইফস্টাইল খুব রং লাইফস্টাইল লিড করছেন বা রং অয়েল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টিমা মিডিয়া থিকনেসটা বেশি। তাহলে আপনি যখন দেখবেন যে আপনি ইন্টিমা মিডিয়া থিকনেসটা বেশি, তখন কিন্তু আপনাকে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আবার 3-4 মাস পরে আমরা নেক্সট এই পরীক্ষাটা একবার করে দেখবো যে আপনি এটা কতটুকু প্রোগ্রেস হলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো লাস্ট যেই মেসেজটা আমরা এই টেস্টের মাধ্যমে পাবো যে লাইফস্টাইল এবং নিউট্রিশনাল যে ইন্টারভেনশন আমরা করি, মানে আমরা যে লাইফস্টাইল পরিবর্তনের কথা বলি বা বিভিন্ন সাপ্লিমেন্টেশনের মধ্যে যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বা কড লিভার অয়েল বা বিভিন্ন রেসভেরাটল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট বা আরও যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো দেওয়া হয়, সেগুলো আমরা কখন কোন মাত্রায় কিভাবে দিব, ঠিক আছে, বা ব্লাড প্রেশার কতটুকু কন্ট্রোল রাখতে হবে বা কন্ট্রোল আছে কিনা, অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট দেওয়া, ওজন কমানো, তারপরে ডায়াবেটিস থেকে ন্যাচারালি বের করে আনার যে আমাদের অ্যাকশন প্ল্যানগুলো, সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করবো, সেই বিষয়গুলো আমরা এই টেস্টের মাধ্যমে আমরা ধারণা পাই। তো যাই হোক, আজকের মানে এটা হচ্ছে ফাংশন মেডিসিনের আলোকে আমি কিছু কথা বললাম। তো আজকে লেকচারটা আশা করি আপনাদের এটা অনেক উপকারে লাগবে। যে এখন আমাদের ডক্টর মাহমুদ হাসান উনি এটা ইন ডিটেলস আপনাদেরকে এটা তুলে ধরবেন যে এটা কিভাবে আপনারা এই টেস্টটা মানে টেস্টের মেডিকেলের ব্যাখ্যাটা দিবেন আর কি। যাদের ইন ডিটেলস জানা উচিত, জানতে চান, তাদের এই টোটাল ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের আলোচনাগুলো শুনতে থাকুন। Honorable Chairperson, my dear colleagues, Assalamu alaikum. I am Dr. Mahmudur Rahman, working as a consultant sonologist, IMC. Today, I am going to present a topic regarding carotid artery duplex ultrasound and its importance in functional medicine aspect. সো আমরা আগে ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স ইন আল্ট্রাসাউন্ড অ্যান্ড ইটস মেডিকেল ফাংশনাল মেডিসিন অ্যাসপেক্ট বোঝার আগে আমরা একটু জেনে নিই যে আসলে ক্যারোটিড আর্টারিটা কোথায় থাকে, এটার ফিজিওলজিটা কি এবং এটার মেইন ফাংশনটা কি। সো ক্যারোটিড আর্টারি হচ্ছে আমাদের একটা ভাইটাল নেক ভেসেলস, যেটা আমাদের দুই পাশের নেকের দিকে থাকছে এবং এটা বেসিক্যালি অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে টু দ্য ব্রেইন এবং ফেস অ্যান্ড নেকের দিকে। সো এটা হচ্ছে গিয়ে যদি আমরা এখানে ছবিতে দেখি, এটা হচ্ছে একটা আমাদের হার্টের পিকচার, যেটা আমরা সবাই জানি হার্টের 4টা চেম্বার থাকে, 2টা অ্যাট্রিয়া এবং 2টা ভেন্ট্রিকল। সো এই যেটা লেফট ভেন্ট্রিকল থাকে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন আর্চ অফ অ্যাওর্টা এবং ডিসেন্ডিং অ্যাওর্টা, এই থ্রুতে অক্সিজেনেটেড ব্লাডগুলো আমাদের বডিতে সাপ্লাই হয়। সো আমাদের যে নেকের যে দুই পাশে কমন ক্যারোটিড আর্টারি থাকছে, রাইট এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি, সেটা কোত্থেকে অ্যারাইজ করছে? আমাদের যে আর্চ অফ অ্যাওর্টাটা আছে, এই আর্চ অফ অ্যাওর্টার আবার 3টা ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা রাইট সাবক্লাভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। সো আমরা একটা লেফট সাইডের যে কমন ক্যারোটিড আর্টারি সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা আর্চ অফ অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, এবং যেটা রাইট কমন ক্যারোটিড আর্টারি আছে সেটা এই ব্র্যাকিওসেফালিক ট্র্যাঙ্ক থেকে রাইট কমন ক্যারোটিড আর্টারিটা অ্যারাইজ করে, এবং এটা পরবর্তীতে 2টা ভাগে ভাগ হয়, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো এইটা পরবর্তীতে 2টা ভাগে ভাগ হচ্ছে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো এই ভাগটা কোথায় হয়? এটা হচ্ছে গিয়ে এট দ্য লেভেল অফ C4 এন্ড C5 ভার্টিব্রাল লেভেলে, C3 এন্ড C4 ভার্টিব্রাল লেভেলে, যেটা আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজের লেভেলে যে এটা বাইফার্কেশন হচ্ছে। এবং যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আছে, এটা ফ্রন্টের দিক দিয়ে উঠে ফেস এবং নেকের দিকে সাপ্লাই দিচ্ছে, এবং যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে সেটা ডিপে যে ব্রেইনে সাপ্লাই দিচ্ছে। এখন আমরা একটু ক্যারোটিড আর্টারির বেসিক স্ট্রাকচারটা যদি একটু জানি, যেহেতু ক্যারোটিড আর্টারি একটা মাস্কুলার আর্টারি, সো এটার 3টা লেয়ার আছে। ইনার লেয়ার যেটা, সেটাকে আমরা বলতেছি ইন্টিমা, যেটা মিডল লেয়ার সেটাকে বলতেছি হচ্ছে মিডিয়া, যেটাকে আমরা ভাস্কুলার লেয়ারও বলে থাকি, এবং যেটা আউটার লেয়ার আছে সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভান্টেশিয়া, যেটাতে বেসিক্যালি ফর্মেশন হচ্ছে কোলাজেন অ্যান্ড ইলাস্টিক টিস্যু থাকে, যেটা ফ্লেক্সিবিলিটি এবং ইলাস্টিসিটিটা কন্ট্রোল করছে। আর আমাদের যে বেসিক ক্যারোটিড আর্টারিতে যে প্লাক ফর্মেশন হয়, সেটা এই ইনারমোস্ট লেয়ারেই তৈরি হয়ে থাকে, ইন্টিমাল লেয়ারটাতে। এখন আমরা যদি ব্লাড ফ্লোটা চিন্তা করি, আমাদের বডিতে ফিজিওলজিক্যালি ব্লাড ফ্লো 2 টাইপসের হয়ে থাকে, একটা ল্যামিনার এবং টার্বুলেন্স ব্লাড ফ্লো হয়। সো আমাদের যে ক্যারোটিড আর্টারি আছে, সেই ক্যারোটিড আর্টারিতে যে ব্লাড ফ্লো হয় সেটা হচ্ছে ল্যামিনার ব্লাড ফ্লো। ল্যামিনার ব্লাড ফ্লোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সেন্ট্রালি ব্লাড ফ্লোটা বেশি দ্যান দ্য পেরিফেরালি।
সেন্ট্রালি ব্লাড ফ্লো বেশি থাকে দেন দ্য পেরিফেরালি, কারণ পেরিফেরালি যে ব্লাড ভেসেলসের যে ভেসেলসগুলো আছে সেগুলো একটা রেজিস্ট্যান্স দেয়, সো ফ্লোটা পেরিফেরিতে কম, সেন্ট্রালি বেশি থাকে। সো আমরা যখন কিছুক্ষণ পরে ডপলার যখন দেখব, আমরা এই সেন্ট্রালি এই ডপলারটা ওয়েভটা পাস করে ভ্যালোসিটিটা আমরা সেন্ট্রালি দেখি এটার জন্য। আর যদি কোনো অ্যাবনর্মাল বা কেস হয় তখন আমরা একটু টার্বুলেন্স ফ্লো পেয়ে থাকি। ক্যারোটিড আর্টারির মেইন ফাংশন হচ্ছে যে ব্রেইনের পারফিউশনটা মেনটেন করে, যেটা আমরা একটু আগে বলেছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে, সেটা 70 to 80% অফ দ্য ব্লাড ফ্লো ব্রেইনে দেয়। দেন এটা ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে এবং এটা রেসপিরেশনে কন্ট্রোলে হেল্প করে। এখন আমরা আসি যে আমরা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সটা কেন করব, এটার মোটিভটা কি। সো একটা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সটা হচ্ছে একটা নন ইনভেসিভ আল্ট্রাসাউন্ড টেস্ট। এখানে খুব ইজিলি আমরা এটা টেস্ট করে অনেকগুলো ফাইন্ডিংস দেখতে পারি। সো এটাতে কোনো রকম ইনভেশনের প্রয়োজন হয় না, এবং এটা একটা ভাস্কুলার অ্যাসেসমেন্ট, স্ট্যান্ডার্ড ভাস্কুলার অ্যাসেসমেন্ট। এবং এটা করে আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানাটমি অফ দ্য ক্যারোটিড আর্টারিটা দেখি, এবং এটার মধ্যে যে ব্লাড ফ্লো আছে বা হেমোডাইনামিক্স আছে সেটা আমরা দেখে থাকি। সো স্ট্রাকচারালের অ্যানাটমির মধ্যে আমরা যেটা দেখি যে ক্যারোটিড আর্টারিতে কোনো প্ল্যাগ আছে কিনা, যেটা স্যার একটু আগে বলছেন, সেটা সফট আর ক্যালসিফাইড হতে পারে। ভ্যাসেলসটা থিকেনিং আছে কিনা, সেই ভ্যাসেলসটাকে আমরা দেখি যে কোনো ন্যারোয়িং বা থিকেনিং আছে কিনা। আর যেটা ব্লাড ফ্লোতে আমরা দেখি সেটা হচ্ছে যে তার ভ্যালোসিটিটা কেমন, তার টার্বুলেন্সটা কেমন, ওই ব্লাড ভ্যাসেলসের মধ্যে দিয়ে কিভাবে ফ্লো করছে, কোথাও রেস্ট্রিকশন আছে কিনা, ন্যারোয়িং আছে কিনা, সেটা আমরা দেখতে পারি। এটা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স দেখার মেইন ইন্ডিকেশন কি, সেটা যদি আমরা দেখি যে আমাদের ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, রিস্ক হওয়ার চান্স থাকে, স্ট্রোক হওয়ার চান্স থাকে। তারপরে আমরা অনেক সময় ক্যারোটিড ব্রুইড পাই। সো ক্যারোটিড ব্রুইডটা কেন হচ্ছে সেটা ফাইন্ডিংস করার জন্য আমরা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স করতে পারি। অনেক সময় অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্রিনিংটা আমরা করি, আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্রিনিং করা যায়, যেটা যে আমরা আইএমটি স্যার যেটা বললো যে ইন্টিমা মিডিয়া থিকনেস যদি বেশি থাকে তাহলে তার অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। সো আমরা আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্রিনিং করতে পারি। এবং যাদের যেগুলো মেটাবলিক ডিসঅর্ডারের পেশেন্ট আছে, যারা ডায়াবেটিক্স আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, এদের মোর প্রন টু চান্স অফ স্ট্রোক। সো আমরা এগুলাকে আগে ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স করে আমরা অনেক আর্লি সেটাকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আমরা আগে থেকেই মেজারমেন্ট নিতে পারি। সো আমরা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ডে কি দেখি, তো আমরা দেখি হচ্ছে গিয়ে এই ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সে যদি আমরা এই পিকচারটা দেখি, আমরা এখানে দেখি পিক সিস্টোলিক ভ্যালোসিটি, এন্ড ডায়াস্টোলিক ভ্যালোসিটি, আর দেখি হচ্ছে গিয়ে কমন ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রেশিও কি, এখানে ভেসেলসের মধ্যে কোনো প্ল্যাগ আছে কিনা, আর এখানে যে আইএমটি মানে ইন্টিমা মিডিয়া থিকনেসটা দেখি। সো এখানে আমরা পিক সিস্টোলিক ভ্যালোসিটিটা আসলে বলতে কি বুঝি, আমরা জানি যে হার্টের সবসময় কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে, দ্যাট মিনস সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। তো যখনই হার্ট কন্ট্রাকশনে যাচ্ছে তখন যে ভ্যালোসিটিটা দিচ্ছে সেটাকে আমরা পিক সিস্টোলিক ভ্যালোসিটি বলছি, এবং হার্ট যখন রিল্যাক্সেশনে থাকছে তখন সেটাকে আমরা বলি এন্ড ডায়াস্টোলিক ভ্যালোসিটি। সো আমরা এই ভ্যালোসিটিটাকে কাউন্ট করে থাকি। আর হচ্ছে কি, আর আইএমটি তো আমরা আর্লি করে অ্যাথেরোস্ক্লেরোসিস মার্কার হিসেবে ইউজ করা হয়। যদি আমরা পিক সিস্টোলিক ভ্যালোসিটিটা যদি বেশি পাই মানে ইনক্রিজ করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার প্রক্সিমালি বা ডিস্টালি কোথাও স্টেনোসিস আছে, যদি আমরা পিক সিস্টোলিক ভ্যালোসিটি যদি আমরা বেশি পাই। আর যদি আমরা এন্ড ডায়াস্টোলিক ভ্যালোসিটিটা যদি বেশি পাই, তাহলে আমরা ধরতে পারি যে তার এই ব্লাড ভেসেলসের মধ্যে কোথাও ন্যারোয়িং আছে বা থিকেনিং হয়ে গেছে। সো আমরা এটা দিয়ে এখানে ডিনোট করতে পারি। নাও এটা তো স্যার আমাদের বলেছেন যে আসলে ফাংশনাল মেডিসিনের অ্যাসপেক্টে ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সের ইম্পর্টেন্সটা কি। সো আমাদের ফাংশনাল মেডিসিনটা এমন একটা মেডিসিন যেখানে আমরা রোগটাকে সিমটম হিসেবে বিবেচনা করি না, এটাকে আমরা বিবেচনা করি হোল বডির সিস্টেমিক ডিসফাংশন হিসেবে বিবেচনা করি, এবং এখানে আমরা আর্লি এই সমস্যাগুলোকে ডিনোট করে এবং এটা রুট কজটাকে বের করার ট্রাই করে এবং সেই পারপাজে আমাদের ফাংশনাল মেডিসিনটা আগায়। সো যতক্ষণই আমরা একটা ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সে আমরা যখন কোনো করব, কি কি দেখি আমরা সেখানে এন্ডোথিলিয়াল ডিসফাংশন, যেটা হচ্ছে ব্লাড ভেসেলসের ইনারমোস্ট লেয়ার, যদি এই এন্ডোথিলিয়াল ডিসফাংশন হয় বা ডিসরাপশন হয় তাহলে প্লেগ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, বা এই স্টেনোসিস বা ব্লক হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সো এরপর আমরা দেখি হচ্ছে প্লেগ,
যেটা সিস্টেমিক আর্টারি ডিজিজ মার্কার হিসেবে আমরা জানি, সফট প্লেগ যেটা খুবই মারাত্মক, যেটা খুব ইজিলি ব্লাড ভেসেলসের গায়ে থেকে ডিটাচড হয়ে যে কোনো জায়গায় যেয়ে বসে যেতে পারে, সেটা ব্রেনে যেও বসতে পারে, আবার নিচের দিকেও টার্ন ওভার হইতে পারে। এবং এই দেন হচ্ছে গিয়ে ইন্টিমা মিডিয়া থিকনেস, যেটা বাড়লে এই কন্ডিশনগুলোতে ইনক্রিজ করে, যেমন ক্রনিক ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, অবেসিটি, অক্সিডেটিভ স্ট্রেস, স্মোকিং, এগুলো ইন্টিমা মিডিয়া থিকনেসটা বেড়ে যায়। সো তাদের মোর চান্স অফ অ্যাথেরোস্ক্লোরোসিস হওয়ার চান্স বেড়ে যায়। সো এবং আমরা লাইফস্টাইলের অ্যান্ড নিউট্রিশনাল ইন্টারভেনশন হিস্ট্রি নিয়ে থাকি, যে তার লাইফস্টাইলটা কেমন, কি কি করতেছে, মানে কিভাবে চলছে আমরা, এবং সেগুলোকে সেই অনুযায়ী আমরা মডিফাইড করি। নাও কারো যদি এখন আমি ক্যারোটিড আর্টারিতে প্লেগ বা স্টেনোসিস পেলাম, তাহলে আমরা কি করব ফাংশনাল মেডিসিনের আলোকে? সো আমরা জানি যে ফাংশনাল মেডিসিনটা রুট কজ নিয়ে কাজ করে। সো যখনই আমরা একটা ক্যারোটিড আর্টারিতে প্লেগ বা স্টেনোসিস পাই, তখন তার আমরা বাকি প্যারামিটারগুলো চেক করে দেখি, যেমন তার ইনফ্লামেশনারি কন্ট্রোল প্যারামিটার আমরা সিআরপি করি, ইএসআর করি, হোমোসিস্টিন করে থাকি, অক্সিডেটিভ স্ট্রেস মার্কার করি, ইন্টারলিউকিন 6, টিউমোনেক্রোটিক ফ্যাক্টর আলফা, এই টেস্টগুলো করে থাকি। দেন আমরা তার মেটাবলিক স্ক্রিনিংগুলো করি, যেমন ফাস্টিং ইনসুলিন দেখি, হোমায়ার দেখি, HbA1c দেখি, অ্যাডভান্স লিপিড প্রোফাইল দেখি। দেন নিউট্রিশনাল সাপোর্টের জন্য যেসব টেস্টগুলো আছে, যেমন ওমেগা 3 ইন্ডেক্স, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স দেখি। দেন আমাদের এই ইনস্টিটিউশনে এখন নতুন করে অ্যাড হয়েছে গাট মাইক্রোবায়োম অ্যান্ড অ্যাসেসমেন্ট, যেটা আমরা প্রিসিশন গাট টেস্ট বলি। তার কোনো ফুডে অ্যালার্জি আছে কিনা, কি কি ফুডে আছে, সেগুলো আমরা দেখতে পারি। দেন আমরা হিস্ট্রি নেই যে আসলে তার এই ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সে আমরা কেন ওই প্লাগটা পেলাম, তার স্লিপে প্রবলেম আছে কিনা, স্ট্রেস চলছে কিনা, এক্সারসাইজ কোন ঠিক মতো করছে কিনা, বা বসে কাজ করছে কিনা সারাদিন, স্মোকিং করছে কিনা, ডায়েটে তার হ্যাবিটটা কেমন, সেগুলো আমরা সবগুলো অ্যাসেস করে দেন আমরা তার বাকি ট্রিটমেন্ট প্রোটোকলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন ক্যারোটিড আর্টারি ডুপ্লেক্সের। তো এটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে যে করে থাকি সেই ম্যাশিংয়ের রিডিংটা এখানে দেওয়া হয়েছে। জাস্ট আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, আমাদের পিএসবি যেটা আছে, পিক সিস্টোলিক ভ্যালোসিটি, এটা যদি 125 এর নিচে থাকে, সেন্টিমিটার পার সেকেন্ডের নিচে থাকে, এবং এন্ড ডায়াস্টোলিক ভ্যালোসিটি যদি লেস দেন 40 সেন্টিমিটারের নিচে থাকে, তাহলে সে লেস চান্স অফ তার স্টেনোসিস বা ব্লক হওয়ার চান্সটা কম। হ্যাঁ, 0 to 49%। কিন্তু এগুলো যখনই বাড়বে, তখন আমরা এই মার্কারগুলো, প্যারামিটারগুলো অ্যাড করে এই যে সেই স্টেনোটিক গাইডলাইন, যেটা সোসাইটি অফ রেডিওলজিস্ট ইন আল্ট্রাসাউন্ড ক্রাইটেরিয়া বলা হচ্ছে, যেখানে আমি একটু আগে বললাম যে নর্মাল টু মাইল্ড স্টেনোসিস, যার স্টেনোসিস নাই, পিএসবি অবশ্যই লেস দেন 125 এবং ইডিভিটা লেস দেন 40 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। যখনই এইটা থেকে বাড়বে, এখানে রেঞ্জ দেওয়া আছে, তখন তার মডারেট স্টেনোসিস, তারপরে মোস্ট সিভিয়ার আমরা চিন্তা করি যখন 70 মোর দেন ইকুয়ালস টু 70% হয়ে যাবে, যখন পিএসবি 230 উপরে উঠে যাবে এবং এডিভিটা মোর দেন 100 হয়ে যাবে, তখন তার পসিবিলিটি থাকে যে তার একটা জায়গায় ব্লাড ভেসেলসের মধ্যে কোথাও স্টেনোসিস 70% আপ হয়ে গেছে। সো এটা হচ্ছে সেই গাইডলাইন। আমরা ম্যাশিং এর দুইটা ইন্ডেক্স পেয়ে থাকি, একটা হচ্ছে রেজিস্টিভ ইন্ডেক্স এবং পালসিটিলিটি ইন্ডেক্স। এগুলো দেখেও আমরা তার স্টেনোটিক ক্রাইটেরিয়াগুলোকে ঠিক করে থাকি। নাও ক্যারোটিড আর্টারির যে প্লাগের মরফোলজি যদি দেখি, এটা হচ্ছে একটা আমাদের নর্মাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে কোনো প্লাগ নাই, এবং এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে প্লাগ জমেছে। সো এই প্লাগটা আমরা 4 ধরনের প্লাগ পেতে পারি একটা ক্যারোটিড আর্টারিতে, যেটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারি। সেটা হচ্ছে একটা সফট প্লাগ, যেটা আমাদের এম্বোলিজম হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, যেন কিছু হেটারোজেনাস প্লাগ আছে, ক্যালসিফাইড প্লাগ and that's an ulcerated plaque। এই প্যারামিটারটা আমরা আমাদের রিপোর্টে অ্যাড করে থাকি, যেটাতে খুব সহজেই পেশেন্টরা ওনার পজিশনটা দেখে নিতে পারে যে উনি কোন পজিশনে আছে, বা ওনার রিস্কের কোনো স্টেনোসিসের কোনো আছে কিনা, ক্যারোটিড আর্টারিতে স্টেনোসিস আছে কিনা, এই ক্রাইটেরিয়া তারা মিলিয়ে দেখতে পারে। সো এটা হচ্ছে একটা নর্মাল আল্ট্রাসাউন্ড ভিউ, যেটাতে কোনো স্টেনোসিস বা প্লাগ কিছু নেই। সো এটা পিএসবি নর্মাল আছে,
যেটা আমরা বলেছি 120 নিচে 125 এবং ইডিবি হচ্ছে 40 নিচে আছে। সো এখানে একটা স্টেনোটিক একটা ছবি দেওয়া আছে যেখানে মডারেট স্টেনোসিস আছে। তো আমরা যখন এটাতে কালার ডপলার দিয়েছি তখন এই যে পিএসটা বেড়ে 140 হয়ে গেছে এবং ইডিটা যেটা এন্ড ডায়াস্টোলিক ভ্যালোসিটি সেটা 46 হয়ে গেছে। তো আমরা তখনই ধারণা করে নিছি যে ওনার ব্লাড ভেসেলসের হয় প্রক্সিমালি বা ডিস্টালি কোথাও স্টেনোসিস আছে। আর এটা হচ্ছে একটা ইন্টিমা মিডিয়া থিকনেসের পিকচার, যেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে ইন্টিমা এবং মিডিয়া দুইটা ব্লাড ভেসেলসের মাঝখানে যে থিকনেস সেটা আমরা মেজার করি, যেটা লেস দেন 1 মিলিমিটার, লেস দেন 10 মিলিমিটার থাকতে হবে বা 1 সেন্টিমিটারের নিচে থাকতে হবে। সো এখানে আমরা সেটা দেখিয়েছি। সো শেষের দিকে আমি বলতে চাই যে আসলে ক্যারোটিড আর্টারি ডপলারটা একটা গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য এবং নন ইনভেসিভ একটা প্রসিডিউর, যেটা দিয়ে আমরা মস্তিষ্কের রক্ত প্রবাহ এবং স্বাস্থ্যটাকে আমরা সরাসরি দেখতে পারি। বাট এইটাতে যদি ক্যারোটিড আর্টারি ডপলারের মাধ্যমে আমরা ইজিলি তার সিস্টেমিক ইনফ্লামেশন, মেটাবলিক হেলথ এবং লাইফস্টাইলের ইফেক্টসটা সম্বন্ধে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পাই। সো এটার জন্য আমরা এই ক্যারোটিড আর্টারি ডপলারটা করে থাকি। আজকে আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ মাহমুদ ভাই আপনার এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম আপনি প্রত্যেকবারই মেনশন করছেন যাদের হাইপারটেনশন, ডায়াবেটিক্স এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যাতে দেখতে পারি যে ক্যারোটিড আর্টারিতে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কিন্তু বর্তমানে তো আমরা যদি প্রিভেন্টিভ হিসেবে কিছু পেতে চাই, সাপোজ যাদের বয়স 25 থেকে 30 বছর এখনো ডায়াবেটিক্স হয় নাই, হাইপারটেনশন হয় নাই, সেক্ষেত্রে কি আমরা আগে থেকে এই টেস্টটা করে কোনো ক্লু বা কোনো ইনফরমেশন পেতে পারি কিনা? থ্যাংক ইউ ডক্টর মশিউর। আসলে আমরা অল্প বয়সে যদি কোনো রকম ফাইন্ডিংস না থাকে সেসব ক্ষেত্রে আমরা একটু টেস্টটা কম করে থাকি। আমরা আসলে যাদের একটু এজ বেশি আছে, যারা ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকিতে আছে, প্রি ডায়াবেটিক স্টেজে আছে, বা যারা হাইপার টেনশন আছে, সেসব ক্ষেত্রে আমরা টেস্টগুলো প্রিফার করি। তো এত কম বয়সে আসলে আমরা যদি কোনো ফাইন্ডিংস না থাকে তাহলে তো তার দিয়ে আসলে হয় না। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে আমরা অবশ্যই জি হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যদি তার বাকি ভাইটালস গুলো দেখার পর যদি তার কোনো প্রবলেম দেখছি দেন তখন আমরা এটা প্রেসক্রাইব করতে পারি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাহমুদ ভাই এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার ছোট একটা প্রশ্ন ছিল যে আমি যেহেতু অনেক থাইরয়েডের পেশেন্ট পাই, তা আমরা কি থাইরয়েডের পেশেন্টের জন্য এই টেস্টটা করতে পারি? জি হ্যাঁ, অবশ্যই। এটা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও আমরা এই টেস্টটা করতে পারি, কারণ আমাদের যখন আমরা হাইপারথাইরয়েডিজম করছি তখন কিন্তু আমরা অলরেডি ক্যারোটিড আর্টারিটা দেখি, কারণ এটা থাইরয়েডের পাশেই থাকে যে ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, এগুলো কিন্তু আমরা দেখছি, অ্যাভেলেবেল দেখছি। তো তখন যদি আমরা একটু স্ক্রিনিং করে একটু উপর উঠে গেলে কিন্তু আমরা ক্যারোটিড আর্টারি ডপলারটা দেখে দিতে পারি। থ্যাংক ইউ। ক্যারোটিড আর্টারি পরীক্ষা করার পরে যদি আমরা কারোর ফাইন্ড আউট করি যে তার আর্টারিতে প্লাগ জমে আছে, তো সেক্ষেত্রে আমরা তার এই প্লাগটাকে দূর করার জন্য নেক্সট ফলোআপটা আমরা কিভাবে এটা করতে পারি? থ্যাংক ইউ ডক্টর কাইম। আসলে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এটা সফট প্ল্যাগ না হার্ড প্ল্যাগ, কারণ আমরা কিন্তু রিপোর্টে এটা করে দেই যে যদি ক্যালসিফাইড থাকে সেটাকে আমরা হার্ড প্ল্যাগ বলি, আর যেটাতে ক্যালসিফিকেশন নাই সেটাকে আমরা সফট প্ল্যাগ ধরে থাকি। সো ওই অনুযায়ী আমরা ফাংশনাল মেডিসিন ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা 2 মাস বা 3 মাস অন্তর অন্তর আবার এটাকে ফলো আপে রাখি যে আসলে প্ল্যাগটার কি অবস্থা হলো, এটা রিমুভ হলো কিনা বা সাইজটা ছোট হয়ে আসলো কিনা, তখন আমরা এভাবে করে ফলো আপ দিয়ে থাকি। একটা পেশেন্টকে যখন আমরা ক্যারোটিড আর্টারি স্ক্রিনিং করার পর একটা সমস্যা পাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কি সাজেস্ট করব বা কতদিন পর সে ফলো আপে আসবে, আমরা কি তার জন্য লাইফস্টাইল বা ফুড সাপ্লিমেন্ট গুলো সাজেস্ট করব, ধারণা দিতেন যদি আমাদের। আচ্ছা, অবশ্যই। তো এখানে আমরা ফাংশনাল মেডিসিনে যে বিষয়টা দেখি যে অবশ্যই আমরা রুট কজটাকে দেখি, এবং এখানে প্রবলেমগুলো হয় আসলে আমাদের লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস, হ্যাঁ, এবং আমাদের কিছু এনভায়রনমেন্টাল টক্সিন বা যেটা আমাদের ফুডের মাধ্যমে আসে বা আমাদের পরিবেশের মাধ্যমে আসে, এগুলো কন্টিনিউয়াস আমাদের শরীরে এটা প্রবেশ করতে থাকে এবং এটা ইফেক্ট পড়তে থাকে। তো এটার ইফেক্ট যখন পড়ে তখন কিন্তু আসলে শরীরে প্রথমে আমরা যেই মেটাবলিক সিন্ড্রোমের মূল অংশটা কেন্দ্রবিন্দুতে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন এখানে কোনো আমরা তো বললো ডক্টর মাহমুদ যেটা বললো যে রুটিনলি আফটার 40 এটা একটা করা উচিত,
হ্যাঁ, কারণ অনেক সিমটম, মেটাবলিক সিনড্রোমটা এমন একটা জিনিস, সেটা কিন্তু প্রথম টেস্ট করতে যে অনেক সময় ধরা পড়ে। হ্যাঁ, হয়তো তার রোগীর কোনো কমপ্লেন নাই, রোগী মানে সাধারণ মানুষ ডাক্তারের কাছে আসে কখন, খুব পেইন হলে আসে, হ্যাঁ, অথবা প্রেশার চেক করতে গেছে, হাই প্রেশার হয়ে গেছে তখন আসে, বা কোনো একটা মানে সমস্যায় পড়ে গেলে তখন আসে, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম হলে, হজমের সমস্যা হলে আসে, এই জাতীয়। কিন্তু মেটাবলিক সিনড্রোম হতো এমন একটা জিনিস, ফ্যাটি লিভার 1-2 হয়ে গেছে কিন্তু সিমটম অত বেশি নাই, সে আসতেছে না। হ্যাঁ, প্রেশার হয়তো মানে সাবক্লিনিক্যাল লেভেলে আছে, বা প্রেশার বেশি আছে, মাঝে মাঝে কমে আসে, মাঝে মাঝে বাড়ে, রোগী অতটা অ্যালার্ট না, আসতেছে না। বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছে, এখনো তার ব্লাড সুগার মাপতেছে, সুগার এখনো ঠিক আছে, এই জন্য সে আসতেছে না, কিন্তু তার সুগার হওয়ার মানে ব্লাড সুগার, ডায়াবেটিস হওয়ার সব এলিমেন্ট তার ভিতরে তৈরি হয়ে গেছে। তো এই ধরনের ডিজিজ গুলো বেশি ডেঞ্জারাস। এবং আফটার 40-50 পরে আমরা এই টেস্ট গুলো কেন এনকারেজ করতেছি, যে বড় বিপদ হওয়ার আগে যেন আমি সতর্ক হতে পারি। হ্যাঁ, কারণ এখনো ওয়ার্ল্ডে নাম্বার 1 কজ অফ ডেথ হচ্ছে হার্ট অ্যাটাক। হ্যাঁ, এবং হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক। তো হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক যেটা হয়, সেটা হচ্ছে অনেক সময় হয় কি, প্রথমবার লক্ষণে প্রথমবারই মৃত্যু, মানে আমাকে সেকেন্ড টাইম সময় দিবে না। সুতরাং আমার টেস্ট এবং আমার এই বিষয়গুলো আগে থেকে যদি আমি না সতর্ক হই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি নিজেকে প্রিভেন্ট করতে পারবো না। তো এই জন্য আমরা আমাদের রুটিন চেক আপের মধ্যে তো পেশেন্টরা সাধারণত আসেই, তারপর আমরা যাদেরকে দেখে মনে হচ্ছে যে তার ইনসুলিন আছে, তাদেরকে হোম আইআর দেই, বা আমরা অ্যাডভান্স লিপিড প্রোফাইল, যেটা খুব আমাদের রিসেন্টলি লঞ্চ করছে, যেখানে আমরা এলপিএ দেখি, যেটা হচ্ছে জেনেটিক মার্কার। এটা বেশি হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে, বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকে। অ্যাপো বি রেশিওটা দেখি, এসডিএল এলডিএল এর রেশিওটা দেখা হয়। হ্যাঁ, তো টোটাল কোলেস্টেরল তো ডেফিনেটলি দেখাই হয়। তো এগুলো যখন আমরা অ্যাবনর্মালিটি পাই, তো সেগুলো রিভার্স করার জন্য আমাদের লাইফস্টাইলের মধ্যে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট আছে, যেটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট ডায়েট দেওয়া হয়, বা প্রচুর ভেজিটেবল থাকে, তারপরে প্রচুর হাইড্রেশন মেনটেন করা হয়, তারপরে হচ্ছে আমাদের ফাস্টিংটা ইম্পর্টেন্ট, ফাস্টিং করা হয়। সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এটা ইন্ডিভিজুয়ালাইজ করা হয় প্রত্যেকটা পেশেন্টকে। যেমন ইনফ্লামেশন বেশি থাকলে ইনফ্লামেশন কমানোর জন্য ওমেগা-3 খুব ভালো কাজ করে, টার্মারিক কাজ করে, রেসভেরিটল কাজ করে। তারপরে হচ্ছে আমরা এন্ডোথেলিয়াল ডিসফাংশন থাকলে আমরা বিটরুটে সাপ্লিমেন্ট দিতে পারি, এখানে অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাকশন হয়। তারপরে সাইট্রাস ফ্রুট গুলো দেওয়া হয়। তারপরে অ্যাপেসিডার ভিনেগার, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে হেল্প করে। তো এই জাতীয় বিষয়গুলো, এছাড়া আমাদের ন্যাচারাল থেরাপির মধ্যে ওজন থেরাপি, আকুপাংচার, ইভেন আমাদের হোমিওপ্যাথি, তারপর মেডিটেশন, হ্যাঁ, তারপরে ইয়োগা। তো এগুলো মানে নিজেকে মানিয়ে নিতে পারতেছে, কতটুকু ভালোভাবে মানতে পারতেছে। তো মানলে সাধারণত 3 থেকে 4 মাস বা 3 থেকে 6 মাসের মধ্যে এটা একটা রিভার্স করা সম্ভব। তো রিভার্স হয়ে গেলে তখন আমরা তো এটার মাধ্যমে দেখে ফেলি যে এটা কতটুকু ক্লিন হয়েছে, ক্যারোটি আর্টারি কতটুকু ক্লিন হয়েছে। তো ক্লিন হয়ে গেলে মানে সে অনেকটা ঝুঁকিমুক্ত হয়ে গেল। ঠিক আছে। এবং আরেকটা এক্সাম্পল দিই, যে আমরা কিন্তু যখন ভাত রান্না করি, সোজা কথা, হ্যাঁ, ভাত রান্না করলে কিন্তু প্রত্যেকটা ভাতের চাল কিন্তু উঠায় উঠে টিপে টিপে দেখতে হয় না যে টোটাল ভাত সিদ্ধ হয়েছে কিনা। একটা দুইটা ভাত মানে চাল উঠায় দেখি যে সিদ্ধ হয়েছে কিনা। তো ওই ব্লাড ভেসেলের একই অবস্থা। আমি যদি ক্যারোটি আর্টারিটা চেক করে দেখি, তাহলে এখানে যদি আমি অ্যাবনর্মালিটি পাই, এই অ্যাবনর্মালিটি কিন্তু আমার ব্রেনের মধ্যেও আছে, ব্লাড ভেসেলে, আমার করোনারি হার্টের মধ্যে আছে। আমার মৃত্যুর ঝুঁকিটা কিন্তু দুইটা জায়গায়, ভালনারেবল জায়গা, একটা হচ্ছে হার্ট এবং একটা ব্রেন। এই দুইটা জায়গায় যদি আমি সেভ রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু মানে মৃত্যু ঝুঁকিটা অনেক কমায় ফেলতে পারি। আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যদি হয়, আমি কিন্তু মানে ড্রাস্টিক্যালি মরে যাব না। ঠিক আছে, আমি সময় পাবো, কিন্তু এই দুইটা কিন্তু সময় দিবে না, বা মেজর ড্যামেজ করে ফেলবে। তো এই জন্য এই টেস্টটা আমি বেশি এনকারেজ করি। তো বড় বিপদ হওয়ার আগে আমি নিজেকে মানে আইডেন্টিফাই করতে পারি, এবং মানে সমস্যা থাকলে এটাকে আমি প্রিকশন নিতে পারি, বা নেসেসারি স্টেপ নিতে পারি। হ্যাঁ, তো এটা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও বা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা এই সাপোর্টের মধ্যে আসবেন, এবং আপনারা নিজেদেরকে এই সমস্যার মধ্যে আছেন কিনা এটা দেখে নেবেন। তো আমাদের সেন্টারে এটা হচ্ছে এক্সপার্ট হ্যান্ড দিয়ে এটা আমরা সুন্দরভাবে করছি। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।